আজকে আমরা কথা বলবো মো রুহুল আমিনের লেখা একটা গাইডলাইন নিয়ে। উনার প্ল্যানটা হলো মাত্র 4 মাসে আইএলস পরীক্ষায় 7.0 স্কোর আনা। এটা কি আসলেই সম্ভব? মানে 4 মাস তো খুব বেশি সময় না। হুম দেখুন, সম্ভব অবশ্যই, তবে হ্যাঁ, বেশ চ্যালেঞ্জিং। রুহুল আমিনের এই গাইডলাইনটা কিন্তু একটা মাস ভিত্তিক প্ল্যান, মানে খুব স্ট্রাকচার্ড। হ্যাঁ, ওটাই দেখলাম। এর মূল আইডিয়াটা মনে হয় নিয়মিত প্র্যাকটিস আর স্ট্র্যাটেজি, তাই না? একদম। শুধু খাটলেই হবে না, স্মার্টলি খাটতে হবে। উনি জোর দিয়েছেন নিয়মিত অনুশীলন, কৌশল জানা আর সময় ব্যবস্থাপনার ওপর। প্রতিটি সেকশন, মানে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, সবগুলোর জন্যই আলাদা টিপস আছে। আচ্ছা, চলুন তাহলে মাস ধরে ধরে দেখি। প্রথম মাসে কি করতে বলা হয়েছে একেবারে শুরু থেকে? হ্যাঁ, প্রথম মাসটা হলো ফাউন্ডেশন তৈরির, মানে নিজের দুর্বলতাগুলো আগে বোঝা। গ্রামারের সমস্যা নাকি ভোকাবুলারিতে বা উচ্চারণে, এইগুলো খুঁজে বের করতে হবে। রিসোর্স হিসেবে কিসের কথা বলা আছে? উনি রেমন মরফির গ্রামার বই বা 4000 এসেনশিয়াল ইংলিশ ওয়ার্ডস এই ধরনের রিসোর্সের কথা বলেছেন। এগুলো বেশ কাজের। আর প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। আচ্ছা, মানে এক এক দিন এক একটা স্কিল। হ্যাঁ, ধরুন একদিন লিসনিং টেস্ট দিলেন, তারপর সেটার ট্রান্সক্রিপ্ট মিলিয়ে দেখলেন কোথায় ভুল হলো। পরের দিন হয়তো রিডিং, এভাবে। বুঝলাম। বেশ গোছানো শুরু। তো দ্বিতীয় মাসে গিয়ে ফোকাসটা কোথায় যাচ্ছে? দ্বিতীয় মাসে হলো কৌশল অ্যাপ্লাই করার পালা। যেমন রিডিংয়ের সময় টাইমার ব্যবহার করে ক্যামব্রিজ বইয়ের প্যাসেজ সলভ করা বা স্কিমিং, স্ক্যানিং শেখা। হ্যাঁ, সময়ের মধ্যেই তো শেষ করতে হয় রিডিংটা। এটা খুব দরকারি। ঠিক, রাইটিংয়ের ক্ষেত্রেও তাই। টাস্ক 2, মানে এসে লেখার একটা নির্দিষ্ট গঠন ফলো করতে বলা হয়েছে: ভূমিকা, বডি, কনক্লুশন। আর টাস্ক 1? ওটা তো গ্রাফ বা লেটার থাকে। হ্যাঁ, টাস্ক 1 এর জন্য দরকারি কিছু ভোক্যাবুলারি আর সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে হবে। স্পিকিংয়ের জন্য আবার কিউ কার্ড ধরে প্রতিদিন বলার অভ্যাস করা আর নিজের ভয়েস রেকর্ড করে শোনা। এই নিজের ভয়েস রেকর্ড করার আইডিয়াটা ভালো। নিজের ভুলগুলো বোঝা যায়। খুব কার্যকর। আচ্ছা, এরপর তৃতীয় মাস, এই সময়টা কিসের জন্য? তৃতীয় মাসটা মনে হচ্ছে মক টেস্টের জন্য রাখা হয়েছে, তাই না? একদম। প্রতি সপ্তাহে অন্তত একটা ফুল মক টেস্ট দিতে বলা হয়েছে। কেমব্রিজ বইগুলো থেকে দিলেই ভালো, আর শুধু টেস্ট দিলেই হবে না কিন্তু। ভুলগুলো অ্যানালাইজ করতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, ভুলগুলো খুঁজে বের করে সেগুলোর ওপর কাজ করতে হবে। দরকার হলে একটা মিস্টেক নোটবুক বানাতে পারেন, যেখানে সব ভুল লিখে রাখা যায়। ইন্টারেস্টিং তো। মিস্টেক নোটবুক, ভালো আইডিয়া। আর শেষ মাস, চতুর্থ মাস, ফাইনাল টাচ আপ? হ্যাঁ, চতুর্থ মাসটা ফাইনাল প্রস্তুতি। পরীক্ষার পরিবেশের মতো করে প্র্যাকটিস করা, যেমন স্পিকিং টেস্টটা কোনো বন্ধু বা পরিচিত কারোর সাথে দেওয়া, যাতে পরীক্ষার হলের জড়তা কিছুটা কাটে। রাইটিংয়ের গতি বাড়ানোর কথাও শায়দ ছিল। হ্যাঁ, রাইটিং স্পিড আর লেখার মধ্যে কোহিরেন্স, মানে যুক্তির ধারাবাহিকতা, এই দুটো দিকে নজর দিতে হবে এই সময়। পুরো প্রস্তুতিটাকে একসাথে করার চেষ্টা আর কি। গাইডলাইনে কিছু জেনারেল টিপসও দেখলাম, যেমন পড়ার সময় মোবাইল ফোন দূরে রাখা। মনোযোগের জন্য এটা খুব দরকারি। ঠিক, আর ভোকাবুলারি শুধু মুখস্থ না করে বাক্যে ব্যবহার করে শেখার কথা বলা হয়েছে। এটা বেশি মনে থাকে। রিসোর্স হিসাবে আইএলস অফিসিয়াল অ্যাপ বা ব্রিটিশ কাউন্সিলের সাইটের কথাও আছে। হ্যাঁ, ওগুলোও কাজে লাগতে পারে। আর কিছু স্পেসিফিক টিপসও আছে, যেমন রিডিং ভালো করতে দি ইকোনমিস্ট বা ন্যাশনাল জিওগ্রাফিক পড়া, ট্রু, ফলস, নট গিভেন প্রশ্নের ট্রিকগুলো বোঝা। স্পিকিংয়ের জন্য কি টিপস আছে? 7.0 পেতে তো ভালোই বলতে পারতে হবে। হ্যাঁ, স্পিকিংয়ে ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন তো জরুরি বটেই, তবে তার সাথে দরকার স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেওয়া, মানে মুখস্থ করা উত্তর না। এটাই ব্যান্ড 7-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। রিসোর্সের মধ্যে তো কেমব্রিজ আইএলস 10 থেকে 18 আর আইএলস লেজ, সাইমন, মাক্কার আইএলস, এগুলোর নামও দেখলাম। এগুলো তো বেশ পপুলার। হ্যাঁ, এগুলো খুবই কমন আর ভালো রিসোর্স। তবে আসল কথা হলো, রিসোর্স থাকলেই হয় না, সেগুলোকে ঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে 4 মাসে আইএলস 7.0 পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব না। রুহুল আমিনের প্ল্যানটা ফলো করলে, ধৈর্য ধরে নিয়মিত প্র্যাকটিস করলে এটা অর্জন করা যেতে পারে। একদম তাই। মূল জিনিসটা হলো ধারাবাহিকতা আর নিজের প্রোগ্রেস ট্র্যাক করা। ঠিক। তবে এর বাইরেও একটা বিষয় আছে। এই যে পুরো জার্নিটা, এটা তো শুধু একটা স্কোর পাওয়ার জন্য না। এর মাধ্যমে ইংরেজি ভাষার 4টা কোর্স স্কিলেই কিন্তু দারুণ উন্নতি হয়। হ্যাঁ, তা তো বটেই। এই স্কিলগুলো তো পরেও অনেক কাজে লাগে। ঠিক। আমার মনে হয়
ভাবার বিষয় এটাই যে পরীক্ষার বাইরে এই অর্জিত দক্ষতা আর কোথায় কোথায় কাজে লাগানো যায়। হয়তো নিজের আইডিয়াগুলো আরও পরিষ্কারভাবে প্রকাশ করতে বা অন্য কালচারের মানুষের সাথে আরও সহজে যোগাযোগ করতে। আসল অর্জনটা হয়তো এখানেই।